হাদারামের জামাই ষষ্ঠী দ্বিতীয় পর্ব। রাতের রাজকীয় আয়োজনের সামনে বসে হাদুর মনে হলো খাসির মাংসের টুকরোগুলো যেন তার দিকে তাকিয়ে হাসছে। কিন্তু মায়ের কথা, বৌদির শেখানো ভদ্রতা, দীর্ঘ শ্বাস ফেলে সে শাশুড়িকে বলল, মা, আপনি এত কষ্ট করে কেন করতে গেলেন? আমি তো আগেই বলেছি আমার খিদে নেই। এই পোলাওটা একটু বেশি হয়ে গেছে আমার পাতে, এখান থেকে অর্ধেকটা তুলে নিন। শাশুড়ি অবাক হয়ে বললেন, সে কি বাবা, এই তো মোটে 1 হাতা পোলাও দিয়েছি, তার থেকেও তুলে নেব? বৌদির সেই কথা মনে পড়ল। খুব ভালো লাগলেও দ্বিতীয়বার চেয়ে খাওয়া একদম বারণ। অর্ধেক পাতে ফেলে রাখবি। হাদু তাই প্রাণপণ অভিনয় করে বলল, না না, আমি একদম বেশি খাই না। আর এই মাছের মাথাটা, ওটা আমার পাতে দিলেন কেন? ওটা মেজো মামাবাবুকে দিয়ে দিন। আমি শুধু এই একটা টুকরো খাবো, তাও অর্ধেকটা। শ্বশুরমশাই তখন হেসে উঠলেন, কি বললে? ও মাথাটা চিবিয়ে খাবি? খাও খাও, খুব বুদ্ধি বাড়ে মাছে। হাদু আঁতকে উঠল, আরে দেখো না শ্বশুরমশাই, আমি মাথা খাবো না, আমি কিছুই খাবো না। এই চিংড়ি মাছের খোসাটা ছাড়াতেই আমার অলসতা লাগছে, এটাও বাদ দিন। শালিরা তখন টিপ্পনি কাটতে শুরু করলো, ও মা, জামাইবাবুর দেখি হাত তুলতে পারারও ক্ষমতা নেই, চামচ এনে দেব নাকি? খাইয়ে দিতে হবে। দিদি যোগ করলেন, জামাইবাবু আসলে ডায়েট করছেন, বেশি খেলে যদি ফিগারটা নষ্ট হয়ে যায়। শালিরা ঠাট্টা করছে, দেখুক। মনে মনে ভাবলো হাদু, আমার ভদ্রতা কত উঁচু দরের। হ্যাঁ, আমার কিছুই লাগবে না, আমি শুধুই 1 চামচ ভাত আর একটুখানি ডাল খাবো, ব্যাস। আর এই যে রসগোল্লার রাবড়ি দেখছেন, ওগুলো আমি ছুবই না, আমার সুগার আছে। তা শুনে শাশুড়ি তো কপাল চাপড়ে উঠলেন, ওগো শুনছো, জামাইয়ের নাকি সুগার? আমাদের মনা মিলির কপালে কি রাক্ষসের রোগা জামাই জুটল গো? কিছুই তো খেলো না ছেলেটা। শ্বশুরমশাই বললেন, সবই তো পড়ে রয়েছে মাংসের বাটিটাই, তো হাতই দিল না বাবা। না না, এটা তো ঠিক কথা নয়। অতিষ্ঠ হয়ে হাদু হাত ধুয়ে ফেলল। এই আমি হাত ধুয়ে নিলাম, আমার খাওয়াও শেষ, আপনারা দয়া করে আমায় আর জোর করবেন না, আমি ঘরে চললাম। সবাই তখন চিন্তায় পড়ে গেল, এ কি হলো বলো তো, জামাই কি রেগে গেল? মেজো মামা গম্ভীর হয়ে ঘোষণা করলেন, আমি আগেই বলেছিলাম ওর ওপর কোনো অশরীরী আত্মার প্রভাব আছে, যে আত্মা নিজে খেতে পারে না, অন্য কাউকেও খেতে দেয় না। রাত তখন গভীর, সারা বাড়ি নিঝুম, আর সবাই ঘুমে অচেতন। তখন হাদুর চোখে এক ফোঁটা ঘুম নেই। বিছানায় এপাশ ওপাশ করতে করতে খিদের চোটে তার চোখ দিয়ে জল আসার জোগাড়। পেটের ভেতরের ইঁদুরগুলো এতক্ষণে হাড়িতে রূপান্তরিত হয়েছে, আজ তো এক ফুটবল ম্যাচ খেলছে। হাদু হাঁপাতে হাঁপাতে মনে ভাবল, মা আর বৌদির ভদ্রতার গুষ্টি কিলাই, কেন যে ওদের কথা শুনতে গেলাম? তখন তো খিদে আমার নাড়ি ভুড়ি হজম হয়ে যাওয়ার দশা। এই মাঝরাতে একটা বিস্কুটও কি পাওয়া যাবে না? মেজো বাবা বলেছিল ভাড়ার ঘরে ভূত আছে। দূর, ভূতের চেয়ে খিদের ভয় অনেক বড়। ভূত বড় জোর ঘাড় মটকাবে, কিন্তু খিদে তো আমায় জ্যান্ত পুড়িয়ে মারছে। অন্ধকারে পা টিপে টিপে সে ঘর থেকে বের হলো। পকেটে মেজো মামার সেই
নীল শিশির স্প্রেটা নিতে ভুলিনি। ভূত এলে সোজা স্প্রে করে দেব। দেওয়াল ধরে ধরে বারান্দা পার হয়ে সে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। হ্যাঁ, এই তো রান্নাঘরের দরজা খোলাই আছে। গামলাগুলো হাতড়ে সে খুঁজতে লাগলো ভাত বা মাংস কিছু আছে কিনা। হঠাৎ একটা বড় বাটির গামলায় গোল গোল কি যেন ঠেকলো। অন্ধকারে ঠাউর করা যাচ্ছে না সেগুলো কি রাজভোগ নাকি বড় বড় চমচম। ভাবলো, যা হোক দুটো আগে মুখে গুজে দিই, স্বাদ পরে বোঝা যাবে, আগে পেট তো ভরুক। কিন্তু মুখে পুরেই বুঝলো এ তো মিষ্টি নয়, চিবানোও যাচ্ছে না, কেমন যেন শক্ত, ভেতরে তরল পদার্থ। ওরে সর্বনাশ, এ তো কাঁচা ডিম। শাশুড়ি মা বোধহয় কালকের রান্নার জন্য গামলায় ডিম এনে রেখেছিলেন, আর হাদু মিষ্টি ভেবে কাঁচা ডিম কামড়ে দিয়েছে। এখন যদি চিবিয়ে ফেলে তবে কাঁচা ডিমের গন্ধ আর কুসুম গলায় আটকে যাবে, আর যদি উগড়ে দেয় তবে মেঝে নোংরা হবে। কি করা যায়? উপায় না পেয়ে সে গালের দুপাশে দুটো ডিম পুরে মুখটা ফুলিয়ে রাখল। স্থির করলো যে ঘরে গিয়ে বাথরুমে ফেলে দেবে। ঠিক তখনই বাইরে থেকে আওয়াজ এলো, কে ওখানে? মিলি, মনা, আলোটা নিয়ে আয় তো। ভাড়ার ঘরে কেমন যেন খটখট শব্দ হচ্ছে। নির্ঘাত সেই চোর এসেছে। শ্বশুরমশাই জেগে গেছেন। শুনে হাদুর তো প্রাণ উড়ে যাওয়ার উপক্রম। এখন যদি সে কথা বলে তবে গালের ভেতর ডিম দুটো ফেটে যাবে এবং কাঁচা ডিমের রস মুখে দিয়ে বেরিয়ে পড়বে। তখন লোকে ভাববে জামাই কাঁচা ডিম চোর, ইজ্জতের ফালুদা হয়ে যাবে। তাই সে মুখ বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে রইল। আলো নিয়ে এসে সবাই তো হেসেই খুন। ও মা, এ তো চোর নয় গো, এ আমাদের নতুন জামাইবাবু। এ বাবাজি, তুমি এই মাঝরাতে ভাড়ার ঘরে কেন? আর তোমার অমন রূপ কেন হলো? আলোর নিচে হাদুর চেহারা দেখে দত্তবাড়ির সবার চক্ষু চড়ক গাছ। হাদুর গাল দুটো বেলুনের মতো এত বড় হয়ে ফুলে উঠেছে যে মনে হচ্ছে সে দুটো ফুটবল গালের ভেতরে ঢুকিয়ে রেখেছে। মুখ পুরোপুরি বন্ধ, চোখ দুটো গোল গোল। মেজমামা তক্ষুনি তত্ত্ব দিলেন, আমি আগেই বলেছিলাম এটা কোনো সাধারণ ফোলা নয়, একেই বলে প্যারানর্মাল মাউস। ভাড়ার ঘরে সে অতৃপ্ত আত্মা জামাইয়ের গালে চড় মেরেছে, অথবা জামাই আমার ল্যাবরেটরি থেকে কোনো বিষাক্ত গ্যাস শুষে নিয়েছে। দত্তমশাই, এক্ষুনি গণেশ কবিরাজকে ডাকুন। দৌড়ে কবিরাজ মশাই এলেন। হাদুর নাড়ি পরীক্ষা করে গম্ভীর মুখে বললেন, নাড়ির গতি মিনিটে 180 বার চলছে। তা বাবাজি, এই জিভটা একটু বের করো তো দেখি। মনে মনে হাদু ভাবল, জিভ বের করলেই তো ডিমের কুসুম বেরিয়ে আসবে রে বাবা। কবিরাজ রায় দিলেন, কেস অত্যন্ত জটিল। জিভ বের করতে পারছে না মানে চোয়াল লক হয়ে গেছে। আর গাল দুটো দেখুন, পাথরের মতো শক্ত, এর ভেতরে অত্যন্ত বিষাক্ত পুঁজ জমেছে। আজ রাতেই এই পুঁজ না বের করলে সকালের সূর্য জামাইবাবু আর দেখতে পাবেন না। শাশুড়ি তো কান্নাকাটি জুড়ে দিলেন, প্রথম জামাই ষষ্ঠীতে জামাইয়ের মুখে বিষাক্ত পুঁজ হয়ে গেল গো। কবিরাজ মশাই দয়া করে বাঁচান। কবিরাজ বললেন, এখানে ওষুধে কাজ হবে না, অপারেশন করতে হবে, গাল দুটো চিরতে হবে। মিলি, গিয়ে পাড়ার রাম নাপিতকে ডেকে নিয়ে আয়, ওর কাছে ধারালো নরুন আর খুর আছে। নরুন দিয়ে গাল চিরার কথা শুনে হাদুর তো আত্মারাম খাঁচা ছাড়া। গাল চিড়লে তো পুঁজ নয়, আজ দুটো হাঁসের ডিম বেরোবে। তখন সবাই জানবে আমি ডিম চোর, আর ডিমের খোসা ভেতরে ভেঙে গেলে তো আমি সত্যিই মারা যাব। রাত 1:25 বৈঠকখানায় শুরু হলো রোমাঞ্চকর কাণ্ড।
মোমবাতির আলোয় রামনাপিত তার ওস্তাদ ভজহরিকে নিয়ে হাজির। চামড়ার বেল্টে নরুন ধার দেওয়ার ঘস ঘস শব্দ শুনে হাদুর গায়ের লোম খাড়া হয়ে গেল। রামনাপিত বুক ফুলিয়ে বলল, চিন্তা করবেন না দত্তমশাই, এমনভাবে নরুন চালাবো যে জামাইবাবু টেরও পাবে না। সেদিন পঞ্চাননবাবুর গরুর গায়ে পায়ে টিউমার হয়েছিল, আমি এক পঁচেই কেটে সাফ করে দিয়েছি। এরা মানুষ নয়, সব কসাই। গরুর পা কাটে, মরার গলা কাটে, আর আজ ওর গাল কেটে কুচি কুচি করে দেবে। প্রাণ বাঁচানোই এখন একমাত্র কাজ। ভদ্রতার মাথায় ছাই পাক। রামনাপিত নরুন হাতে এগিয়ে এসে বলল, এই তুলোটা ধরো, জামাইয়ের বাদিকের গালটা টিপে ধরো। এইবার নরুনটা ঠিক এই কোপ দিয়ে চালাবো। 1 2 3। আর সহ্য করতে পারল না হাদু। এক ঝটকায় কবিরাজ ও রামনাপিতকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আর ঠিক তখনই গালের ভেতর থেকে ডিমদ্র এক লাফে মেঝের ওপর ছিটকে বেরিয়ে এলো। সবাই হা হয়ে দেখল, মেঝেতে কোনো বিষাক্ত পুঁজ নয়, দুটো আস্ত কাঁচা ডিমের কুসুম আর সাদা অংশ চকচক করছে। আর হাদুর গাল দুটো নিমেষের মধ্যে বেলুনের মতো চুপসে আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। শাশুড়ি চিৎকার করে উঠলেন, এ কি বাবাজি, তোমার গাল থেকে পুঁজ নয় ডিম বেরোলো যে? ও মা, এ তো আমাদের হাঁসের ডিম, আমি কাল ধোকার ডালনা করার জন্য রেখে দিয়েছিলাম। হাদু হাঁপাতে হাঁপাতে সব সত্য স্বীকার করলো। হ্যাঁ, কাঁচা ডিম। আপনাদের জামাই চোর নয়, খিদের চোটে মাঝরাতে ভাড়ার ঘরে মিষ্টি খুঁজতে গিয়েছিলাম। অন্ধকারে মিষ্টি ভেবে কাঁচা ডিম মুখে পুরে ফেলেছিলাম। কথা বললে ডিম ধরা পড়তো, তাই মুখ বন্ধ করে রেখেছিলাম। আর আপনাদের এই কবিরাজ তো আমার গাল কেটে রক্তগঙ্গা বইয়ে দিচ্ছিলেন। কবিরাজ নিজের প্রেস্টিজ রক্ষা করতে বললেন, একে আয়ুর্বেদে বলে ডিম্ফোস্ফীতি। আমি চলি দত্তমশাই, আমার বাড়িতে দুধ উতলে যাচ্ছে। আর বিজ্ঞানী মেজমামা বললেন, অত্যন্ত আকর্ষণীয় ঘটনা। কাঁচা ডিমের আকর্ষণে যদি ভূত চলে যায় তবে এটা একটা নতুন আবিষ্কার। ল্যাবরেটরিতে গিয়ে নোট করে রাখে। সব শেষে ভুল ভাঙল শাশুড়ির। তিনি স্নেহে গদগদ হয়ে ডাকলেন, আরে আমার বাছা রে, খিদের চোটে শেষে কাঁচা ডিম মুখে পুড়িয়েছিল। ওগো, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, রান্নাঘর থেকে সেই খাসির মাংস আর পোলাওয়ের থালাটা এক্ষুনি নিয়ে এসো, জামাই আজ পেট পুড়ে খাক। হাদুও ঘোষণা করলো, হ্যাঁ মা, নিয়ে আসুন। আজ আর কোনো ভদ্রতা নয়, আজ আমি পুরো থালা সাফ করব, একটা কণাও ফেলে রাখবো না। আমার মা আর বৌদির ভদ্রতার পাঠশালা আজ থেকে চিরকালের মতো বন্ধ। ভদ্রতার চাদর মুড়ি দিয়ে হাদু যে বিভ্রাট বাঁধিয়েছিল, শেষ পর্যন্ত কাঁচা ডিমের মহিমায় তা কেটে গেল। সেই রাতে হাদু দত্ত পরিবারের সমস্ত খাসির মাংস আর পোলাও একাই সাবার করল। জামাই ষষ্ঠীর এই মহাবিভ্রাট কৃষ্ণপুর গ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রইল। গল্পটি এখানেই শেষ হলো। পরবর্তী কোনো গল্প শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই।